আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণার পর প্রথমত এই ঘোষণা বিএনপির কর্মীদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে যেমন এক ধরনের আনন্দ আছে, ঠিক তেমনি যারা বঞ্চিত হয়েছেন তাদের লোকজনের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভও দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ক্ষোভের একটা অংশ এখন দলের উপরও বর্তাবে, কিন্তু মূল বিষয়টা আমার কাছে মনে হচ্ছে অন্য জায়গায়। এই মনোনয়ন ঘোষণার মাধ্যমে বিএনপি যেন একটা বিরাট রাজনৈতিক ঝুঁকি নিয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি যে জোটের রাজনীতি বা বিরোধী দলগুলোর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে এগোচ্ছিল, এই ঘোষণা তাকে একটা ধাক্কা দিয়েছে। এখন মনে হচ্ছে বিএনপি যেন এককভাবে মাঠে নেমে গেল, আর এর ফলে তাদের পুরনো বন্ধু বা মিত্ররা এখন হয় তাদের প্রতিপক্ষ, নয়তো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। জামাত সহ অন্যান্য ছোট দল যারা এতদিন একসঙ্গে ছিল, তারাও যেন আপাতত কিছুটা নিশ্চুপ হয়ে গেছে, কারণ পুরো ফোকাসটা এখন সরাসরি বিএনপির উপর। আর ঠিক এই সময়ে আওয়ামী লীগের শিবিরে কিন্তু একটা উল্লাসের ঢেউ লেগেছে। গত 14 মাস ধরে আওয়ামী লীগ হয়তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিল। তাদের তৃণমূলের কর্মীরা এখন এমন একটা কৌশল নিয়েছে যা বিএনপির জন্য আরো বিপজ্জনক। তারা মনোনয়ন বঞ্চিত বিএনপির কর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে উৎসাহিত করছে, এমনকি তাদের ভোট দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে। এর ফলে দেশের গ্রামগঞ্জে একটা নির্বাচনী জোয়ার তৈরি হচ্ছে বটে, কিন্তু এটা আদতে বিএনপিকেই আরো দুর্বল করে দেবে। কারণ যত বেশি স্বতন্ত্র প্রার্থী, তত বেশি ভোট ভাগ হবে এবং বিএনপির মূল প্রার্থীরা আরো বেশি চাপে পড়বেন। আমার বিশ্লেষণ বলছে এই পরিস্থিতিতে বিএনপি একটা 300 গুণ চাপের মুখে পড়ছে। দীর্ঘদিন ধরে দলটি যে ক্ষয়িষ্ণু অবস্থায় আছে, সাংগঠনিক শক্তি এবং মেরুদণ্ড যে দুর্বল হয়েছে, সেটাকে মাথায় রাখলে এই বিশাল চাপ সামলানো প্রায় অসম্ভব। একদিনে যেমন অভ্যন্তরীণ কুন্দল, অন্যদিকে ভারত, আমেরিকা সহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ, আর তার সঙ্গে যোগ হয়েছে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের সরাসরি চ্যালেঞ্জ। আওয়ামী লীগ এবং আমার মনে হচ্ছে দিল্লির অজিত দোভাল, যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, এখন এই পরিস্থিতিটাকে নিজেদের সুবিধার মতো ব্যবহার করার সুযোগ পাচ্ছে। বিএনপি যখন একা হয়ে গেছে, তখন তারা চাইলেই জামাত বা অন্য কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে গোপনে বা প্রকাশ্যে একটা বোঝাপড়া করে বিএনপির বিরুদ্ধে খেলতে পারে। তারা বিদ্রোহী প্রার্থীদেরকে অর্থ বা অন্যান্য সমর্থন দিয়ে মাঠে নামিয়ে দিতে পারে, যা বিএনপির মূল প্রার্থীদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। আমরা ইতিমধ্যে দেখছি প্রতিটি নির্বাচনী এলাকা যেন এক একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ ডক্টর এহসানুল হক মিলনের বিদেশে ভ্রমণে বাধা পাওয়ার ঘটনা থেকেই বোঝা যায় প্রশাসন দ্বারা প্রার্থীরা কতটা চাপে আছেন। একসময় যে নেতারা খুব দাপট দেখাতেন, এখন তারা টেলিফোন করেও প্রশাসনকে সামান্য একটা তদবির করার সাহস পাচ্ছেন না। তাদের মেরুদণ্ড যেন সত্যিই ভেঙে গেছে। বিএনপির এই মনোনয়ন ঘোষণা এক অনিশ্চিত, টলটলায়মান এবং সংঘাতময় রাজনৈতিক পরিবেশে এমন এক উত্তেজনা তৈরি করেছে যা ধারণ করার মতো অবস্থা দেশের রাজনীতি বা প্রশাসনের নেই। এই উত্তাপ বিএনপিকে সবচেয়ে বেশি পুড়িয়ে ফেলবে, আর প্রতিপক্ষ স্বাভাবিকভাবে সুযোগ নেবে এবং উল্লাস করবে। এটাই হচ্ছে রাজনৈতিক নির্মম বাস্তবতা। এখন বিএনপিকে প্রকৃতপক্ষে তাদের পিঠ বাঁচাতে হবে, কারণ তাদের পিঠ যদি তারা বাঁচাতে না পারে, তাহলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আমরা যেভাবে মনে করছি হয়তোবা তাদের জয় সেভাবে হবে না। কারণ প্রতিপক্ষ যখন বিএনপি কিংবা তাদের প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিবে, তখন যারা রানিংয়ে থাকবে তাদের কিন্তু সব থেকে বেশি ক্ষতি হবে। এটাই স্বাভাবিক। এবং বিএনপি প্রকৃতপক্ষে বর্তমান সময়ে যে টালমাটাল অবস্থায় ভুগছে, সেই টালমাটাল অবস্থা থেকে বের হওয়ার কি উপায়, সেটাও বর্তমান সময়ে বিএনপির লোকজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। একমাত্র বিএনপির হাইকমান্ড যারা রয়েছেন, তারাই পারেন দলকে নিয়ন্ত্রণে আনতে।
এখন হাইকমান্ড অর্থাৎ আমি মূলত তারেক রহমানের কথা বলছি, কিন্তু তারেক রহমান তো দেশে আসতে পারছেন না, তারেক রহমান বিদেশে রয়েছেন। উনি কবে দেশে আসবেন, কবে উনি সরাসরি দলের নেতৃত্ব বুঝে নেবেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখন উনি যদি সঠিক সময়ে দেশে না আসতে পারেন, তাহলে যেভাবে বিএনপির বর্তমান ভঙ্গুর অবস্থা শুরু হয়েছে, কিংবা আওয়ামী লীগ, জামাত, অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো যেভাবে বর্তমান সময়ে বিএনপির এই মনোনয়নকে কেন্দ্র করে যেভাবে খেলাধুলা শুরু করেছে, তাতে অদূর ভবিষ্যতে কিংবা নির্বাচনের আগে বিএনপির মধ্যে আরো বিশাল ফাটল তৈরি হতে পারে। এই ফাটল শুধু যে কর্মী বাহিনী কিংবা রাজনৈতিক বিকশট নেতৃবৃন্দের মধ্যে হবে তা কিন্তু নয়, বরঞ্চ দলের যে ঐক্যতা রয়েছে সেই ঐক্যের মধ্যেও ফাটল ধরবে। এবং দলের ঐক্যের মধ্যে যখন ফাটল ধরে যাবে, তখন কিন্তু সেই রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু খুব একটা ভালো অবস্থান নিয়ে দাঁড়াতে পারে না, কারণ তাদের নিজেদের মধ্যেই জোট ঝামেলা থাকে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারে না। এবং এই সুযোগেই কিন্তু তাদের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকগুলো কমে যাবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, সেটি হচ্ছে এই যে মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিএনপির পক্ষে বিপক্ষের যে ফাটল, সেটির মাধ্যমে কিন্তু সংঘর্ষ হচ্ছে, গুলাগুলি হচ্ছে, ফাইটিং হচ্ছে। এটির কারণে কিন্তু জনগণের মধ্যে বিএনপিকে নিয়ে এমনি একটি নেগেটিভ রিভিউ আমরা বহুদিন ধরে দেখে আসছি। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর যেভাবে বিএনপিকে নিয়ে মানুষ বাহাবা দিয়েছিল, কিন্তু বিএনপির উপর যে সকল অভিযোগ, যে সকল অনিয়মের অভিযোগ, সেই সকল অনিয়মের অভিযোগের কারণে কিন্তু জনগণের মধ্যে বিএনপিকে নিয়ে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে। এখন পুনরায় যদি এই মনোনয়নকে কেন্দ্র করে যেভাবে দেশের মধ্যে বিএনপির নেগেটিভ রিভিউ কিংবা বিএনপিকে নিয়ে যেভাবে নেগেটিভ চর্চা হচ্ছে, তাতে করে কিন্তু বিএনপির বাকি যে মেরুদণ্ড রয়েছে, অর্থাৎ তাদের যে জনমত কিংবা জনপ্রিয়তা, ভোট ব্যাংক, সেটিও কিন্তু অনেকটাই মাইনাস হয়ে যাচ্ছে। এবং এটি মূলত বিএনপির জন্য সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে, এবং সেই সুযোগটি কাজে লাগাবে যারা প্রতিপক্ষ রয়েছে তারা। এখন আসলে দেখতে হবে প্রকৃতপক্ষে বিএনপি তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে, তাদের সেই আনুষ্ঠানিকতা কতদূর সম্পূর্ণ করতে পারে, তাদের যারা বর্তমানে দায়িত্বশীল রয়েছেন তারা প্রকৃতপক্ষে কিভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করেন। এমনকি তারেক রহমান সাহেব, যিনি বর্তমানে বিদেশ থেকে রাজনীতি পরিচালনা করছেন, উনি কখন দেশে আসেন এবং কখন দেশে এসে এই বিষয়গুলো সমাধান করেন, আদৌ কি এই বিষয়গুলো সমাধানযোগ্য নাকি সমাধান হবে না। যদি এই ধরনের সমস্যা দলের মধ্যে আরো ব্যাপকভাবে তৈরি হয় এবং সেগুলো যদি বাড়তে থাকে, তাহলে আওয়ামী লীগ এখানে সবথেকে বেশি লাভবান হবে। আওয়ামী লীগের পাশাপাশি জামাত এখানে আরো বেশি লাভবান হবে। যদিও আওয়ামী লীগ নির্বাচনে আসার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, বা সম্ভাবনা উকিও দিচ্ছে না, সেই হিসাবে জামাত এখানে সব থেকে বেশি লাভ হবে লাইভ ফিডে, এবং লাইভ ফিডে না থেকেও লাভবান হবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির মধ্যে ফাটল ধরাতে সক্ষম হবে, এবং এটি তাদের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট। কারণ যত বিএনপির মধ্যে ফাটল ধরবে, ততই কিন্তু আওয়ামী লীগ বিএনপির লোকজনকে ব্রেইন ওয়াশ করতে সক্ষম হবে। এবং বিএনপি যদি পলিটিক্যালি ব্রেইন ওয়াশ হয়ে বা পলিটিক্যালি দুর্বল হয়ে যায়, তাহলে বর্তমান সময়ে আওয়ামী লীগকে যদি মাঠে কেউ ঠেকাতে পারে, সেটি হচ্ছে বিএনপি। এখন বিএনপি যদি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায়, তাদের মধ্যে ফাটল দেখা দেয়, এবং আওয়ামী লীগের প্রশ্নে যদি তারা পুনরায় ঐক্যবদ্ধ না হয়, তাহলে সেই সুযোগে কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার বর্তমানে তারা চেষ্টা করছে, সেটি কিন্তু প্রতিষ্ঠা করা তাদের জন্য সহজ হবে। কারণ বিএনপির লোকজনেরাই কিন্তু আওয়ামী লীগের মিছিল মিটিং এগুলা প্রতিহত করছেন বিভিন্ন জায়গায়, বা তাদেরকে মাথাচাড়া দিতে দিচ্ছে না। কিন্তু সেই বন্ডিং যদি না থাকে, অর্থাৎ তারা যদি প্রতিহত করতে না বের হন, তারা যদি দুর্বল হয়ে যান, তাহলে সেই সুযোগে কিন্তু বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে দাঁড়ানো খুব একটা অস্বাভাবিক বিষয় হবে না।